সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো, সুস্থ আছো? তো গতকাল আমি তোমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধ নিয়ে আলোচনা করেছিলাম। মোতাহার হোসেন চৌধুরীর যে প্রবন্ধ, সেই প্রবন্ধে প্রথম অংশ আমি আলোচনা করেছিলাম এবং আজকে তার পরবর্তী অংশ আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত আমার সঙ্গে থাকো, সুস্থ থাকো। চলো তাহলে আমরা আজকে সরাসরি প্রবন্ধে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা গতকাল পড়েছিলাম বৃক্ষের তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন দৃষ্টান্ত আর নেই। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এর পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা করব। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। রবীন্দ্রনাথ মনুষ্যত্বের সাদৃশ্য দেখেছেন নদীর গতির মধ্যে। তিনি দুটোর সঙ্গে তুলনা করেছেন, একটা ফুল ফোঁটা আর একটা হলো নদীর গতি। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। কার মতে? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়। তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ ভালো করতেন। এটা কবির অভিমত। তিনি বলছেন ফুল ফোটা নয়, বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকাতে হবে। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। জানি বলা হবে, নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনা ও সহজে উপলব্ধি করা যায়। তাহলে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুলতে হবে। তাহলে বৃক্ষের যে সার্থকতা, ফুল ফোটানোর যে বাধা বিপত্তি বা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে উপলব্ধি করতে আমরা সমর্থ হব। আর বৃক্ষের সাধনায় এমন একটা স্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায় তেমন একটা স্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? এখানে প্রত্যেকটা লেখক প্রত্যেকটা সাধনাকে স্থির চিত্তে শান্তভাবে করার যে প্রয়াস কথা বলেছেন, যেটা বৃক্ষের মধ্যে পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষে অভিব্যক্ত, নদীতে নয়। গোপন ও
নীরব সাধনা বৃক্ষে চলে, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। কার সার্থকতার ছবি? বৃক্ষের। সেটা সহজে উপলব্ধি করা যায়। লেখক নদীর যে সার্থকতার ছবি সেটা উপলব্ধি করতে কষ্ট হয়, সে কথাই বলেছেন। তাছাড়া বৃক্ষের নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। দূরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। কে করে? বৃক্ষ। বৃক্ষ কি করে? সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সাধনার ব্যাপারে প্রত্যেক যে সাধনা করে তার ফল পাওয়া একটা বড় ব্যাপার। নদী সাগরে পতিত হয়, সে প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছা হয়, এই তো সাধনার সার্থকতা। অর্থাৎ মানুষের যে জীবন, সেই জীবন অর্থাৎ আমাদের যে সংস্কৃতি আছে, ভোগবাদী সংস্কৃতি আর একটা ত্যাগ সংস্কৃতি। নদীর সঙ্গে যে তুলনাটা হয়েছে মানুষের জীবনে, সেখানে আছে আত্মবিসর্জন, আত্মপ্রাপ্তি বলে কোনো কিছু নেই। কিন্তু বৃক্ষের সাথে আছে আত্মবিসর্জনের সহিত আত্মপ্রাপ্তিও রয়েছে, প্রাপ্তি রয়েছে। যেমন ফুল ফল ফটিয়ে সবকিছু বিলিয়ে দেওয়া, আবার ফুল ফল ফুটিয়ে যে নিজের যে পরিপূর্ণতা সেটাকে পাওয়া। তো বৃক্ষে যুগপদ দুইটি বিষয় আছে, একটা সবকিছু ত্যাগ আছে, আবার প্রাপ্তিও রয়েছে। কিন্তু নদীতে অধিকাংশ নদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে ত্যাগই বেশি, প্রাপ্তি নেই। বৃক্ষে প্রাপ্তি ও দান দুটো একই সঙ্গে আছে। সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো। তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। বৃক্ষ নীরব ভাষায় আমাদের সার্থকতার গান শোনায়। বৃক্ষ একটা মুখ, উদ্ভিদ মুখ, তার স্থির মুখ, তার চঞ্চলতা নেই, তার বাক শক্তি নেই। সে আমাদের কাছে আছে, আমরা যতই তার প্রতি অত্যাচার করি না কেন সে প্রতিবাদ করে না। আবার কি করছে? সে মাটি থেকে রস, সার, তার জীবনের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে সূর্যের আলোকের সাহায্যে খাদ্য উৎপাদন করে নিজে বেঁচে থাকছে, বাড়ছে, নিজে ফুল ফুটছে, ফল ধরাচ্ছে। সেই ফুল ও ফল সাধারণ মানুষ ও প্রাণীকুলের জন্য অকাতরে দান করছে।
এই যে তার যে এই যে সৃষ্টি এবং যে সার্থকতা এবং তার সৃষ্টি ও সার্থকতার পথের যে চলা, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই হলো গাছের সার্থকতার গান। গাছ আমাদের সত্যি নীরব ভাষায় সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। অর্থাৎ বৃক্ষের যে বা গাছের যে সার্থকতা, সেই সার্থকতা চোখ দিয়ে যেমন দেখা যায়, মন দিয়ে তেমনি অনুভব করতে হয়। চোখ বন্ধ করে যদি চিন্তা করা যায় গাছের যে সার্থকতা, সেই সার্থকতা, তাহলে আমরা সেই যে নীরব ভাষার গান, সেই সার্থকতার গান আমরা শুনতে পাব। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজের কোনো হাত নেই। মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। অর্থাৎ জীবজন্তু ও তরুলতা তার প্রকৃতি প্রদত্ত বৈশিষ্ট্যের কারণে বৃদ্ধি পায়, কিন্তু মানুষ প্রকৃতি প্রদত্ত বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে তার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিতে মানুষের যে হাত রয়েছে, মানুষের যে অনেক কিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে, সে কথা এখানে বলা হয়েছে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। দেখা যাচ্ছে জীবজন্তু ও গাছপালা, লতাপাতা, তাদের বৃদ্ধি এক ধরনের বা এক প্রকার, সেটা হলো দৈহিক বৃদ্ধি, যেটা জৈবিক বৃদ্ধি বলা যায়। কিন্তু মানুষের বৃদ্ধি শুধু দৈহিক বৃদ্ধি নয়, শারীরিক বৃদ্ধি নয়, এর সঙ্গে রয়েছে আত্মিক বৃদ্ধি। অর্থাৎ মননের বৃদ্ধি, সৃষ্টিশীল হওয়া বা সৌন্দর্য প্রকাশের যে সক্ষমতা মানুষের রয়েছে, সেই সক্ষমতা বিকাশের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিকে বলা হচ্ছে আত্মিক বৃদ্ধি। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তার তৈরি পাওয়া যায় না। এই আত্মা হলো মনুষ্যত্ব বা মানবিকতার বিকাশ। যে ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব বা মানবিকতার বিকাশ ঘটেনি, তার আত্মিক বিকাশ ঘটেছে বলে বলা যাবে না। তো এই আত্মাকে সৃষ্টি করে নিতে হয়, অর্থাৎ এই মনুষ্যত্বের বিকাশ, মানবিকতার বিকাশ সৃষ্টি করতে হয় মানুষকে, মানুষের ভেতরে মানুষকে। সুখ, দুঃখ, বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই আত্মা। অর্থাৎ সুখ, দুঃখ, বেদনা, এই উপলব্ধি করার যে সক্ষমতা, যেটা মানবিকতা বলছি আমি, এই মানবিকতার বিকাশ ঘটাটাই আত্মার বিকাশ ঘটানো। এই আত্মার ফল স্রষ্টার উপভোগ্য। অর্থাৎ মানবিকতার যদি বিকাশ ঘটে, তাহলে স্রষ্টা আমাদেরকে গ্রহণ করবেন। অর্থাৎ আমরা যেই বলুক স্বর্গবাসী বা জান্নাতবাসী হব, আর তাই যদি না হয়, তাহলে নরকে আমরা অসীম দুঃখ ভোগ করব। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রেফনেস ইজ অল, পরিপক্কতাই সব। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তার স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার
পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধের অন্তর পরিপূর্ণ হয় না। তা হয় সাহিত্য, শিল্প, কলা দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। অর্থাৎ শুধু বিজ্ঞান বা যন্ত্রবিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান পড়লে হবে না। মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য সাহিত্য, কলা অর্থাৎ সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্র অঙ্কন, এইসব যে সৃজনশীল কর্মাণ্ড, এই কর্মাণ্ড মানুষের সৃজনশীল করে তোলে এবং মানুষের মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে। এবং এই আত্মা সৃষ্টিতে এই সৃজনশীল কর্ম সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ সভ্য মানুষ হিসাবে এই সমাজে স্থান করে নিতে হলে মানুষের আত্মিক বিকাশ তথা মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। আর এই মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে তাকে সাহিত্য, কলা জ্ঞান দিতে হবে, বিজ্ঞান ও যন্ত্র প্রকৌশল শিক্ষার পাশাপাশি। লেখক এখানে বলেছেন, উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবনে তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের ফলে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের শব্দার্থ, টিকা ও পাঠ পরিচিতি এবং এর থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য পঠন পাঠন করা উচিত সে সম্পর্কে তোমাদেরকে বলবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।